প্রিয় দর্শকবৃন্দ, আপনারা দেখছেন বাঙালির স্বর নিউজ মিডিয়া। বাঙালির স্বর শুধু সত্যটা কহে, কারো রক্তচক্ষুকে কুর্নিশ করে না। আজ বাঙালির স্বরে আমি রয়েছি আপনাদের সাথে ডক্টর রয়। পশ্চিমবঙ্গের বিজেপির সভাপতি নির্বাচিত হলেন শ্রমিক ভট্টাচার্য সর্বসম্মতিক্রমে। তিনি পশ্চিমবাংলার বিজেপির প্রথম বিধায়ক, সুবক্তা। পলিটিক্সে সাময়িককালে বিজেপির যারা আছে তাদের ভিতরে শ্রমিক ভট্টাচার্যের জ্ঞান অগাধ। অনেকের সুকান্ত মজুমদারের মতো লিডার যারা আছেন তাদের থেকেও তিনি অনেক অনেক গুণে সিনিয়র। সামনে শ্রমিক ভট্টাচার্যের চ্যালেঞ্জ 26-এর অ্যাসেম্বলি ইলেকশন। তিনি যদি জিততে পারেন তার নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে, কিন্তু যদি না জিততে পারেন তাহলে বড়সড় একটা প্রশ্নবোধক চিহ্ন দেখা দিবে। কারণ অনেকেই মনে করেন বিজেপি হয়তো জিতে যেতে পারে এবার, অথবা তাদের এমএলএ সংখ্যা কমে যেতে পারে। কিন্তু পশ্চিমবাংলাতে না হয় সভাপতি নির্বাচন হলো, সর্বভারতীয় প্রেসিডেন্টের যে পদটি সেটা এখনো ভ্যাকান্ট আছে। আসলে জেপি নাড্ডার উত্তরসূরি কে? সর্বভারতীয় সভাপতি কে? এখানে কি কোনো নতুন চমক আসতে চলেছে? আরএসএস এর আরো ঘনিষ্ঠ কেউ আসতে চলেছে, নাকি আরএসএস এর সাথে সম্পূর্ণ সম্পর্কবিহীন কেউ আসতে চলেছে? এটাই এখন সর্বভারতীয় লেভেলে আলোচনার বিষয়। কারণ জেপি নাড্ডার মেয়াদ শেষ হয়েছে বহু আগেই। তিনি 2020 সালে জানুয়ারিতে সর্বভারতীয় সভাপতির পদটি অলংকৃত করেছিলেন। সেই থেকে তার জার্নি শুরু হয়েছিল এবং 2023 পর্যন্ত তার মেয়াদ থাকার পরে 24-এর লোকসভা ইলেকশনের জন্য তার মেয়াদ এক্সটেন্ড করা হয়। নতুন মুখ তখন দেখা যায়নি। তার সময় বলতে গেলে কোভিড, বিএনএস বিল, রাম মন্দির, ইমপ্লিমেন্টেশন অফ সিএএ অথবা অ্যাব্রোগেশন অফ 370-র পরে যে পরিস্থিতি তৈরি হয়েছে সে সমস্ত সামলে নিয়েছেন। তার বড় সাফল্য হলো ইলেকশন, লোকসভা ইলেকশন 2024-এর, সেটাতে মেজরিটি না পেলেও তৃতীয়বারের মতো ক্ষমতায় ফিরে এসেছে বিজেপি। সাম্প্রতিককালে যে ইলেকশনগুলি হয়ে গেল, হরিয়ানা, মহারাষ্ট্র এবং দিল্লিতে সরকার গড়ল বিজেপি। দিল্লিতে নতুন মুখ আনা হলো রেখা গুপ্তা চিফ মিনিস্টার হিসেবে। তাহলে কি এবার নতুন কোনো মহিলা ফেস আসতে চলেছে? বা আরএসএস এর সঙ্গে সম্পর্কহীন এমন কেউ আসতে চলেছে? এই প্রশ্নের উত্তর শুধুমাত্র জানা আছে 3 জনের: জেপি নাড্ডা, অমিত শাহ এবং নরেন্দ্র মোদী। হয়তোবা মিটিং শুরু হয়েছে, হয়তোবা আরএসএস এর পছন্দসই কাউকে চুজ করা হবে। জেপি নাড্ডা হিমাচলের বাসিন্দা, তিনি এই মুহূর্তে হেলথ মিনিস্টার। ফলে তার পক্ষে আর এই সর্বভারতীয় পোস্টটি ধরে রাখা কোনোভাবেই সম্ভব নয়।
রাজনৈতিক মহলে এটা বহুত আলোচিত বিষয় যে বিজেপি হয়তো এবার নূতন মহিলা মুখ আনতে চলেছে, কারণ পার্লামেন্টের সংরক্ষণ বিলে 30% মহিলা সংরক্ষণ করা হয়েছে। এর আগে বিজেপির স্পিকার ছিল মহিলা, প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মু তিনিও মহিলা। ফলে বিজেপিকে যারা মিসোজিনিস্ট বা নারী বিদ্বেষী বলতে চায় বা এই ধরনের তকমা যারা দিতে চায়, বিজেপি এবার তাদের মুখে ঝামা ঘষে দিতে চায়। ধরেই নেওয়া যাক ফিমেল ক্যান্ডিডেট বিজেপির সর্বভারতীয় সভাপতি হবেন, কিন্তু কে বা কারা সেই মুখগুলি? এখানে 3টি মুখ উঠে এসছে, 3জনই তামিলনাড়ুর তাদের জন্মস্থান, 3জনই পলিটিক্যালি ভীষণভাবে অ্যাক্টিভ, 3জনই টলারেন্ট বাট competent and determined. Simultaneously, 3 of them they are flexible if it is needed. They are firmly determined to take action, to take decision. কোন 3টি সেই মুখগুলি? একজন হলেন বর্তমান ফাইন্যান্স মিনিস্টার নির্মলা সীতারামন, আর একজন হলেন বর্তমান লোকসভার সদস্য ডি পুরন্দেশ্বরী, এবং আরেকজন হলেন বন্তি শ্রীনিবাসন। 3জনেরই জন্মস্থান এই তামিলনাড়ুতে। বন্তি শ্রীনিবাসন তিনি একজন লয়ার, তিনি একজন সুবক্তা, তিনি একজন রাইটার, অথর, সমাজকর্মী, সমাজসেবী, ওমেন ওয়েলফেয়ার অ্যাক্টিভিস্ট। কাজের ফাঁক পেলেই তিনি মেয়েদেরকে এগিয়ে আনার জন্য, ডেভেলপমেন্ট প্রোগ্রেস করানোর জন্য লড়ে যান। তিনি ল প্র্যাকটিস করেন তামিলনাড়ুতে। তিনি প্রথমে তামিলনাড়ু থেকেই রসায়নে গ্র্যাজুয়েট হন, তারপরে আইনে গ্র্যাজুয়েট হন আম্বেদকর কলেজ থেকে, তারপর চেন্নাই ইউনিভার্সিটি থেকে মাস্টার্স করেন লতে। তিনি 2টি বই লিখেছেন, CAA কেন দরকার ইন্ডিয়াতে, এবং আরেকটি হলো ওমেন উই দি গ্রেট। এই মুহূর্তে তিনি তামিলনাড়ুর অ্যাসেম্বলিতে একজন বিধায়ক, দক্ষিণ কোয়েম্বাটোর থেকে জিতেছেন কমল হাসানকে হারিয়ে। তিনি এর আগে বিজেপির সম্পাদক ছিলেন তামিলনাড়ুর, এবং তিনি এই মুহূর্তে সর্বভারতীয় বিজেপির মহিলা মোর্চার প্রেসিডেন্ট। রাজনীতি তিনি ভালোই বোঝেন, তা নাহলে কীভাবে কমল হাসানের মতো ফিগারকে হারিয়ে দেওয়া যাবে। ওদিকে ডি পুরন্দেশ্বরী, তার আলাদা একটা আইডেন্টিটি রয়েছে। তিনি এনটি রামারাওয়ের মেয়ে। এনটি রামারাও অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী ছিলেন, এবং সেই সুবাদে ছোটবেলা থেকেই তার রাজনীতিতে হাতে খড়ি। তিনি এর আগে কংগ্রেসের সঙ্গে যুক্ত ছিলেন, কিন্তু এই মুহূর্তে তিনি বিজেপির সভাপতি অন্ধ্রপ্রদেশের। এর আগে তিনি প্রতিমন্ত্রী ছিলেন মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক এবং বাণিজ্য মন্ত্রকে। তিনি রাজমুন্ডি এলাকা থেকে রিপ্রেজেন্ট করেন লোকসভার সদস্য হিসেবে, ইলেকশনে জিতে এসেছেন।
তিনি অপারেশন সিন্দুর চলার পরে যে ডেলিগেট বহির্বিশ্বে গিয়েছিল অপারেশন সিন্দুরের প্রয়োজনীয়তা এক্সপ্লেন করার জন্য, সেই টিমে তিনি ছিলেন। তিনি সুবক্তা, কমপক্ষে 5টি ভাষায় তার পারদর্শিতা রয়েছে এবং সে একজন কম্পিটেন্ট, ইন্টেলিজেন্ট, স্মার্ট লোকসভার সদস্য। তাকে দক্ষিণের সুষমা স্বরাজ বলা হয়। ফলে তার যেমন প্রজ্ঞা আছে, তিনি প্রথমে সাহিত্যে গ্র্যাজুয়েট হন, তারপরে জেমিওলজিতে ডিপ্লোমা করেন। বন্তি শ্রীনিবাসন এবং ডি পুরন্দেশ্বরী highly educated, competent, they can serve the nation. অন্যদিকে নির্মলা সীতারমণ নতুনভাবে পরিচয় করিয়ে দেওয়ার দরকার নেই। তিনি প্রথমে ছিলেন বাণিজ্য মন্ত্রী, তারপরে ডিফেন্স মিনিস্টার ছিলেন এবং বর্তমানে ফাইন্যান্স মিনিস্টার। তিনি যখন রাজনীতির কাছাকাছি আসতে থাকেন তখন বিজেপির সঙ্গে সখ্যতা বাড়তে থাকে। প্রথমে শুরু করেছিলেন বিজেপির স্পোক্স পারসন হিসেবে। তার আগে তিনি চন্দ্রবাবু নাইডুর যোগাযোগ বিষয়ে উপদেষ্টা ছিলেন। যখন ডিফেন্স মিনিস্টার ছিলেন তিনি, তখন পাকিস্তানের হাতে আটকে যাওয়া অভিনন্দনকে ফিরিয়ে এনেছিলেন। আর অ্যাজ ফাইন্যান্স মিনিস্টার হিসেবে তিনি ভীষণ সাকসেসফুল। ইন্ডিয়া 4th লার্জেস্ট ইকোনমি হয়েছে। 17 কোটি দরিদ্র এক্সট্রিম পভার্টি থেকে 17 কোটি মানুষকে তুলে নিয়ে এসছেন এবং এই মুহূর্তে রাজস্ব যে খাজনা আদায় সেটা সব থেকে বেশি এবং কোষাগারে সব থেকে বৈদেশিক মুদ্রা বেশি জমা। স্মরণকালের সময় ইন্ডিয়া স্বাধীন হওয়ার পর থেকে এত বেশি বৈদেশিক মুদ্রা কখনো কোষাগারে জমা হয়নি। ইভেন তার সময়েই ইউকে থেকে যে গোল্ড জমানো ছিল সেগুলি ফেরত এনেছে ইন্ডিয়া। তার সময়েই পার্লামেন্টে মহিলা সংরক্ষণ বিল পাশ হয়েছে। ফলে আজকে কথা সবাই এক্সপেক্ট করতে পারে যে হয়তোবা এই 3 জনের কাউকে সর্বভারতীয় সভাপতি করা হবে। এটা আশা করাই যেতেই পারে, কিন্তু শেষ প্রশ্নের উত্তর দিবেন নরেন্দ্র মোদী এবং অমিত শাহ, জেপি নাড্ডা, এই 3 জন। আসলে নির্মলা সীতারমণ যদি সর্বভারতীয় সভাপতি হন তাহলে তার জন্যে ভীষণভাবে কষ্টদায়ক হবে। একদিকে ফাইন্যান্স মিনিস্টার ভীষণভাবে গুরুত্বপূর্ণ একটা মন্ত্রক, সেটা চালানোর সাথে সাথে একই সাথে সর্বভারতীয় সভাপতি হিসেবে থাকা অনেকটা দায় দায়িত্ব বেড়ে যাবে। সেদিক দিয়ে ডি পুরন্দেশ্বরী অনেক দায়িত্বের কথা যদি মনে করা হয় তাহলে সেদিক থেকে ডি পুরন্দেশ্বরী মাস মোর অ্যাকসেপ্টেবল। তার একটাই ড্রব্যাক, সে একসময় কংগ্রেসে ছিল। আর এই দিক বিবেচনা করলে বন্তি শ্রীনিবাসনের কোনো ড্রব্যাক নেই। প্রথমত বিজেপি মেসেজ দিতে চেয়েছে যে মহিলা হলে তাদের সেই নারী বিদ্বেষী তকমাটা হয়তো ঘুচে যেতে পারে। অন্যদিকে সবাইকে তামিলনাড়ু কিংবা সাউথ থেকে চুজ করা হয়েছে। কারণটা হলো
তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, কেরালাতে খুব বেশি এগোতে পারেনি বিজেপি। শুধুমাত্র কর্ণাটকে 5 বছর অন্তর অন্তর ক্ষমতা পরিবর্তন হয়, সেক্ষেত্রে তারা কয়েকবার ক্ষমতায় ছিল। অন্যদিকে তামিলনাড়ুতে ভোট সংখ্যা বাড়লেও এখনো পর্যন্ত সেভাবে এমপি এমএলএ তাদের ভাগ্যে জোটেনি। হয়তো কামিং ইলেকশানে অনেকটা ভালো করবে, কারণ ডিএমকে পার্টি একটা অত্যাচারী পার্টি হিসেবে ধরা দিয়েছে। এই জন্যে জোট করে এআইডিএমকের সাথে জোট করে বিজেপি হয়তো ভালো ফল আশা করছে। সেজন্যেই সাউথ থেকে একটা বার্তা দেওয়া হচ্ছে যে তামিলনাড়ুর সঙ্গে যে বৈরিতা ছিল সবসময়, তামিল পিউপিল নর্থের হিন্দিভাষী এলাকাকে বিদ্রুপ করে কিংবা একটা শীতল যুদ্ধ তৈরি করে রেখেছে, সেটা হয়তো বন্ধ হতে চলেছে। আমরা আশা করব মহিলামুখী সর্বভারতীয় প্রেসিডেন্ট হবেন, দেশের জন্য একটা নজির হবে। মেয়েদেরকে সামনে এগিয়ে আনার জন্যে এটা একটা উজ্জ্বল দৃষ্টান্ত হবে। বিজেপি হয়তো সেটাই করতে চলেছে, যদি না আরএসএস বেঁকে বসে। হয়তো আরএসএসের সম্মতি নিয়েই এই 3 জনের কোনো একজনকে সর্বভারতীয় প্রেসিডেন্ট করা হবে। প্রিয় দর্শকবৃন্দ, ভিডিওটি ভালো লাগলে বাঙালি ঈশ্বর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন, সাথে একটা লাইক দিয়ে কমেন্ট বক্সে কমেন্ট লিখুন, আর দেখতে থাকুন, শুনতে থাকুন বাঙালির স্বর, আপনার স্বর। ধন্যবাদ।